গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কততম ক্লাস হচ্ছে? 24। আমরা কোথায় ছিলাম? চতুর্থ অধ্যায় শুরু করেছি। কী করছিলাম? বিধেয়, রেডিকেলস। আচ্ছা, কত ক্লাস আমরা পড়েছি একটুখানি স্মরণ করে নিই। বিধেয়কটা কি? বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্কের নাম, এবং এদের মধ্যে যে পার্থক্য অথবা উদ্দেশ্য এবং বিধেয় কি সমার্থক, আমরা পড়েছি সমার্থক নয়। কেন সমার্থক নয়? বিধেয় হচ্ছে পদের নাম আর বিধেয় হচ্ছে সম্পর্কের নাম। বিধেয় শব্দ দ্বারা গঠিত হয়, মানে এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত হয়। আর বিধেয় যেহেতু সম্পর্কের নাম, এখানে কোনো শব্দ থাকে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি সদর্থক এবং নর্থক উভয় যুক্তিবাক্যে বিধেয় থাকে, কিন্তু বিধেয় শুধু সদর্থক যুক্তিবাক্যে থাকে। 7টা পয়েন্টস পড়েছি এবং এটা একেবারে ঠোঁটের আগায় থাকে 7টা পয়েন্টস, কারণ এটা বারবার জানতে হবে। এখন কথা হচ্ছে, আমরা পড়েছি কি অ্যারিস্টটল যদিও বিধেয়কের প্রবক্তা, আমরা পরফিরির বিধেয়কটা পড়বো, তাই না? অ্যারিস্টটল 4 প্রকার বলেছেন আর পরফিরি বলেছেন 5 প্রকার। প্রথমেই হচ্ছে কি জাতি, আর সেকেন্ড হচ্ছে উপজাতি। আমি জাতি আর উপজাতি একসাথে তোমাদের ধরে পড়াবো, কেননা পরীক্ষায় সবসময় এমনি যখন আসে জাতি কাকে বলে উপজাতি কাকে বলে 1-2 নাম্বার অ্যান্সার, সেটা অন্য কথা। কিন্তু যখনই উদ্দীপক আকারে দেয়, দেখবি যে জাতি আর উপজাতি দুটো রিলেটেড থাকে একসাথে। হ্যাঁ, তো সুতরাং আমি এখানে জাতি আর উপজাতি একসাথে ধরে পড়াবো। তাহলে পরিফেরির প্রথম বিধেয়কটাই হচ্ছে কি জাতি। তাহলে চলো প্রথমে দেখো, জাতি ইংরেজি শব্দ হচ্ছে কি জেনাস, বানানটা দেখে নাও। আচ্ছা, এখন বলছে এটা পড়ার সময় আগে আমরা উদাহরণের দিকে তাকাবো। কি হচ্ছে? জাতির উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় জীব। আমরা অলরেডি জানি উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে বিধেয়। কাকে উদ্দেশ্য বলে নিচে একটুখানি লিখে নিব, এটা হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট তুমি লিখে নেবে, ঠিক আছে? আর এটা হচ্ছে বিধেয়। আর কেন সদর্থক? এটা সবসময় সদর্থক হবে, নর্থক নয়। উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে না নর্থক যুক্তিবাক্য। এখন সব মানুষ হয় জীব, এটা দেখার পরে তোমরা একটু তাকিয়ে দেখো তো, মানুষ বড় না জীব বড়? অবশ্যই জীব বড়, কেননা জীব বলতে মানুষ হচ্ছে জীবের একটা অংশ। আর জীবের মধ্যে হাতি ঘোড়া থেকে শুরু করে হাতি ঘোড়া গরু ছাগল হাঁস মুরগি যত ছোট্ট জীব আছে প্রাণী আছে তার অন্তর্ভুক্ত। তাহলে কি কে বড় হচ্ছে? জীবটা হচ্ছে বড়, মানুষটা হচ্ছে ছোট। এখন চলো সংজ্ঞা। দুটি শ্রেণীবাচক পদ, এই দুটা কিন্তু শ্রেণীবাচক পদ। ওই যে বলেছিলাম কোনো বিশিষ্ট পদে বিধেয়টা যদি বিশিষ্ট পদ হয় সেখানে বিধেয় থাকতে পারবে না, তাই দুটি শ্রেণীবাচক লিখতে হবে। মানুষের উপশ্রেণী আছে, কি আছে? শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, সৎ অসৎ, এটাই ধরো আছে। জীবের তো আছে, প্রথমে দিবে মানুষ, তারপর হচ্ছে অমানুষ, তারপর শিক্ষিত অশিক্ষিত বা অন্যান্য প্রাণী। তার মধ্যে তুমি গরু ছাগল হাঁস মুরগি যা ইচ্ছা তাই লিখতে পারো। তাহলে দুটাই হচ্ছে কি শ্রেণীবাচক পদ। তাহলে কি বলছে দেখো, সরি, দুটি শ্রেণীবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ দুইটা শ্রেণীবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যক্তার্থের দিক থেকে, ব্যক্তার্থ মানে আমরা জানি পরিমাণ, পরিমাণের দিক থেকে একটি পদ বড় বা বৃহত্তম। এখানে যদি তোমার জ্ঞানজাম লাগে, তুমি একটা ওয়ার্ড রাখো, বড় রাখো। আবার বলি ব্যক্তার্থের দিক থেকে, মনে মনে যদি না থাকে তাহলে বলবে পরিমাণের দিক থেকে, কিন্তু লিখবে কিন্তু ব্যক্তার্থ। ব্যক্তার্থের দিক থেকে একটি পদ বড় এবং অন্যটি ছোট। বড় পদটি বা বৃহত্তর পদটি ছোট পদকে বা ক্ষুদ্রতর পদকে অন্তর্ভুক্ত করে, তাকেই বলা হয় জাতি। এখানে তাকিয়ে দেখো, দুটো শ্রেণীবাচক পদ পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত যে ব্যক্তার্থের দিক থেকে একটা বড়, ওই যে ব্যক্তার্থের দিকে একটা বড় এবং আরেকটি ছোট, এবং বড় পদটি ছোট পদটিকে অন্তর্ভুক্ত করে। এইখানে বলছে সব মানুষ হয় জীব। তাহলে এই যে জীব কাকে বলছে? মানুষকে বলছে সব মানুষ হয় জীব।
তাহলে বৃহত্তম, এই যে বড় বৃহত্তম এবং অন্যটি ক্ষুদ্র, এবং বৃহত্তর পদটি শুধু ক্ষুদ্রতর পদকে অন্তর্ভুক্ত করে। মানে বড় পদটা শুধু ছোট পদটাকে অন্তর্ভুক্ত, বা বৃহত্তর পদটা শুধু ক্ষুদ্রতর পদটা শুধু বৃহত্তর পদে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আবারও বলছি, দুটো এভাবে ধরে ধরে পড়বে। দুটো শ্রেণীবাচক পদ যদি পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে ব্যাখ্যার্থিক দিক থেকে একটা বড় আরেকটি ছোট, এবং বড়টি ছোটটিকে অন্তর্ভুক্ত করে। এখানে জীব অন্তর্ভুক্ত করছে কাকে? জীব বড়, মানুষকে। তাহলে বোঝা গেছে জাতি কি? একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, এটা জাতি কাকে বলে। মুখস্থ করে এটা 1 নম্বরের জন্য আসে, 2 নম্বরে। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, বইতে এখানে আরো অনেক ডিটেলস আছে তোমাদের, আমি একটু উদাহরণ দিয়ে পড়িয়ে দিচ্ছি এখানে জাস্ট নিচে, তারপর আমি উপজাতিতে চলে যাব। সব মানুষ জীব, এখানে মানুষ সম্পর্কের দিক থেকে জাতি নামক বিধেয়, কারণ জীবপথে মানুষের তুলনায় ব্যাপক এবং বৃহত্তর। আমি আগেই বলেছি জীবটি হচ্ছে মানুষের তুলনায় ব্যাপক বা সংখ্যার দিক থেকে বড়। আচ্ছা, কেউ যদি এটা মনে রাখতে না পারো তাহলে দেখবে, ও পেজ নাম্বার বলে দিচ্ছি, 147, পেজ 147 to 48, 47 পেজের একদম লাস্ট লাইনটা লিখবে, দুটি পদ যখন পরস্পর এমনভাবে সম্পর্ক যুক্ত হয়, মানে দুটি জাতিবাচক শব্দের, জাতিবাচক আর শ্রেণীবাচক কিন্তু একই কথা। তোমরা যদি এটা কেউ মনে রাখতে না পারো, অর্থাতের পরে একটা লাইন দিয়ে একটা সংজ্ঞা আছে 47 নাম্বার পেজের নিচে, এটা দিলেও কিন্তু হবে। দুটি জাতিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যাখ্যার্থের দিক থেকে একটার থেকে বড়, একটার তুলনায় একটি বড়, এবং বড়টি ছোটটিকে অন্তর্ভুক্ত করে বা বৃহত্তর সেই শব্দ, তাহলে বড়টিকেই বলা হয় জাতি। জাস্ট ব্রেনে ফেলে দিবে, দুইটা পদ আছে, একটা বড় একটা ছোট, বড়টা জাতি কার তুলনায়? ছোটটার তুলনায়। ব্যাস এভাবে নিজের ভাষায় পড়বে, বইয়ের ভাষায় লিখবে। আমার কথা হচ্ছে নিজের ভাষায় ব্রেনে নিবে, কিন্তু লিখবে বইয়ের ভাষায়, এটাই হচ্ছে লজিক। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাব উপজাতিতে। সেম একই কথা দিয়ে শুরু করব। দেখো তোমরা, দুটি শ্রেণীবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে ব্যাখ্যার্থের দিক থেকে একটা পদ ছোট, এখানে বলেছিলাম ব্যাখ্যার্থের দিকে একটা বড়, জাস্ট এখানে ছোট, এবং অন্যটি বড়, বৃহত্তর এবং ক্ষুদ্রতর পদটি বৃহত্তর পদের পর্যায়ভুক্ত, অর্থাৎ এখানে লিখবে অন্যটি বড়, ক্ষুদ্রতর পদটি বৃহত্তর পদের পর্যায়ভুক্ত, অর্থাৎ ছোট পদটা বড় পদের পর্যায়ভুক্ত। যেমন কিছু জীব হয় মানুষ, এখানে কি বলছে? কিছু জীব হয় মানুষ। এখানে বইয়ের ভাষা, এখানে আমি একটু উদাহরণ দিয়ে দেখাতে বুঝিয়ে দিচ্ছি। এখানে ছোটকে ব্যাখ্যার্থের দিক থেকে ছোট হচ্ছে মানুষ, তাই না? আর জীব হচ্ছে বড়। উপজাতিতে কি করবে? এখানে দেখো, ব্যাখ্যার্থের সংকীর্ণতর, একটির তুলনায় সংকীর্ণতর, অর্থাৎ যেহেতু আমি আবারও বলছি, জাস্ট এরকমই লিখবে। প্রথমে ওটা ছিল বড়, এখানে লিখবে দুটি শ্রেণীবাচক পদ যদি পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটার তুলনায় একটা ছোট বা কম ব্যাখ্যার্থ সম্পূর্ণ, এবং আরেকটি বড়, এবং কম ব্যাখ্যার্থ সম্পূর্ণ পদটি বেশি ব্যাখ্যার্থ সম্পূর্ণ পদে, মানে বড়টির পর্যায়ভুক্ত, মানে ছোটটা বড়টার অন্তর্ভুক্ত, এবং ছোটটিকে বড়টার তুলনায় কি বলা হয়? উপজাতি। অর্থাৎ এখানে 48 নাম্বার পেজে প্রথম দিকেই দেখবে উপজাতির শেষের লাইনটায় আছে, দুটো পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে, একটা বড় এবং আরেকটি ছোট, এবং ছোটটি বড়টার অন্তর্ভুক্ত, তাহলে ছোটটিকে বড়টার তুলনায় উপজাতি বলা হয়। ব্রেনের মধ্যে ফেলে দাও, দুইটা পদ থাকবে, বড়টা হচ্ছে জাতি, ছোটটা হচ্ছে উপজাতি। জাস্ট ব্রেনে ফেলবে, কার তুলনায় জাতি?
ছোটটার তুলনায় জাতি, কার তুলনায় উপজাতি, বড়টার তুলনায় উপজাতি। মনে থাকবে? এভাবে করে নিজের মতো করে পড়ে বইয়ের ভাষা লিখবে। এখন কথা হচ্ছে, এরপরে বইতে তোমাদের জাতি উপজাতি লেখার পরে বিভেদক লক্ষণে চলে গেছে। আমি এখন বিভেদক লক্ষণে যাব না। 151 নম্বর পেজে দেখবে জাতি এবং উপজাতির সম্পর্কগুলো দেওয়া আছে, নট শ্রেণী বিভাগ। তোমরা কি করো, পরীক্ষার হলে গিয়ে দিয়ে আসো যে জাতি উপজাতি 7 প্রকার, ভুলে ওই কথা লিখবেন, এটা প্রকারভেদ না, তাদের সম্পর্কের ভিত্তিতে এটা একটা কি করা হয়েছে, জাতি উপজাতির একটা তুলনামূলক সম্পর্ক। দেখো একটা ছকের মাধ্যমে তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? কিছু মৌলিক দিক, অর্থাৎ জাতীয় উপজাতির কিছু মৌলিক দিক বা বৈশিষ্ট্য, নট শ্রেণী বিভাগ। তাহলে ওটা আমি বিভেদক লক্ষণে না গিয়ে আজকে একটু ধারণা দেবো, নেক্সট ক্লাস থেকে ডিটেলস পড়াবো। 151 নম্বর পেজে চলে যাব, ঠিক আছে? ব্রেনে তো ফেলে দিলাম, জাতিটা দুটা পদ থাকবে, বড়টা জাতি, ছোটটা উপজাতি, ঠিক আছে? তাহলে তোমরা চলে যাও 151 নম্বর পেজে। সব ঠিক থাকবে, 51 নম্বর পেজ, জাতি উপজাতি ঠিক থাকবে। এখন আমি সম্পর্কগুলো পড়াবো। আচ্ছা, কি বলছিলাম, জাতি এবং উপজাতির মধ্যে সম্পর্কগুলো। একটা কোশ্চেন আসবে যে জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা জাতি ও উপজাতি কি একই প্রকৃতি, তখন তোমাকে এই কথাগুলো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে মনে রাখো পেজ নাম্বার হচ্ছে 151, পেজ 151। এখানে ডিটেলস দেওয়া আছে, আমি তোমাদের পয়েন্ট আকারে করে দিয়েছি, তোমরা এগুলো নোটস আকারে তুলে নেবে, ঠিক আছে? উভয়ে জাতিবাচক শব্দ, মনে রাখো, অর্থাৎ তোমাকে যে বলা হচ্ছে জাতি এবং উপজাতি দুটাই জাতিবাচক বা শ্রেণীবাচক শব্দ হতে হবে, জাতি এবং উপজাতিকে। আমি উদাহরণ আর লিখলাম না, তোমাদের মনে আছে তো উদাহরণ, সব এখানে উদাহরণটা লিখে রাখি একটা। সব ধরো, সব মানুষ হয়, এখানে লিখলাম সব মানুষ হয় জীব, সাপোজ এটা লিখলাম, জীবটা জাতিবাচক, মানুষটা হচ্ছে জাতিবাচক। আচ্ছা, উভয় সাপেক্ষ পদ, অর্থাৎ জাতি এবং উপজাতির সাপেক্ষ পদ। এক সাপেক্ষ মানে কি, যে একটা ছাড়া যেটা চলতে পারে না। আমি টিচার হতে পারি না উইদাউট ইউ, তুমি স্টুডেন্ট হতে পারো না উইদাউট টিচার, ঠিক আছে? সাপেক্ষ পদ অর্থাৎ একটার উপরে নির্ভরশীল। একটি ছাড়া অন্যটির অর্থ শূন্য, অর্থাৎ জাতি ছাড়া উপজাতির অর্থ নাই, উপজাতি ছাড়া জাতির কোনো অর্থ নেই। সম্পর্ক ভেদে একই পদ জাতি ও উপজাতি দুই হতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। 2 নম্বরে কোশ্চেনে অনেক সময় এটা দিয়ে দেয়, একই পদ জাতি উপজাতি ব্যাখ্যা করো। এটা আবার কিভাবে হবে, একই পদে জাতি উপজাতি? কথাটা মনে রাখো, সম্পর্ক ভেদে। এখানে আমি এইভাবে লিখেছি, তোমরা ছক আকারে পড়তে পারো। ধরো উপরে লিখলে মানুষ, আমি মানুষ লিখলাম, এখানে দেখো মানুষটা জীবের তুলনায় কি, এখানে উপজাতি না? অর্থাৎ সম্পর্ক ভেদে মানুষ পদটি জীব পদের তুলনায় উপজাতি। এখানে দেখছো কেন উপজাতি? জীব আমি আগেই বলেছি, জীবটা হচ্ছে বড়, মানুষ হচ্ছে জীবের একটা অংশ, জীবের মধ্যে আর অন্যান্য প্রাণীও থাকে। এখন মানুষটা হচ্ছে উপজাতি জীবের তুলনায়। এখন আমি যদি এখানে লিখে বা সৎ মানুষ, তাহলে কি সৎ মানুষ কি মানুষের চেয়ে ছোট না? কারণ মানুষকে যদি আমি সততার ভিত্তিতে ভাগ করি, একটা হবে সৎ আর একটা হচ্ছে অসৎ, তাহলে আবার সৎ মানুষের তুলনায় মানুষটা কি হয়ে যাচ্ছে, জাতি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে লিখতে হবে সম্পর্ক ভেদে একই পদ একসময় জাতি হতে পারে, আরেক সময় উপজাতি হতে পারে। তুমি ঠিক এই উদাহরণটা মনে রেখে দিবে, মানুষ জীবের তুলনায় জাতি, সৎ মানুষের তুলনায় উপজাতি। কিন্তু সব দিতে পারো, শিক্ষিত তোমার ইচ্ছা, বুঝলে তুমি যে কোনোটাই দিতে পারবে, তুমি যদি বুঝে রাখো। আচ্ছা, এখন বলছে অবস্থানের দিক থেকে জাতি ও উপজাতি ভিন্ন। এইটাও একটা 2 নম্বরে অ্যান্সার দিয়ে দিবে।
ব্যাখ্যা করো। অবস্থানের দিক থেকে জাতি উপজাতি ভিন্ন। একটু আগে বললাম একটা ছাড়া আরেকটা চলে না, একটা ছাড়া একটা শূন্য, তাহলে অবস্থান, অবস্থান কথাটা মনে রাখো। অর্থাৎ ব্যক্তার্থের দিক থেকে, মানে ব্যক্তার্থ একটু স্মরণ করে দেখো, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, পরিমাণের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত। আবার বলি, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, অর্থাৎ বড়র দিক থেকে, বড়র দিক থেকে কে বড়? জাতি না? জাতি তো বড়, এ বড়। তাহলে বসে এই জাতিটা উপজাতিকে অন্তর্ভুক্ত করে, বা উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত। যেভাবেই তুমি ডাকো, বুঝলে তুমি যেভাবে ডাকো ব্যাপার না, কিন্তু কথার অর্থটা যেন ঠিক হয়। অর্থাৎ ব্যক্তার্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্ভুক্ত, আর জাতর্থের দিক থেকে জাতি মানে বড়টা, ব্যক্তার্থের দিক থেকে যেটা বড় ছিল সেটা উপজাতির অন্তর্ভুক্ত। তাও যদি তোমার মাথায় ব্রেনে না থাকে, একটা মনে রাখলে পরেরটা মনে করবে, ওটা উল্টাই দিলাম। মানে পরিমাণের দিক থেকে উপজাতিটা জাতির অন্তর্ভুক্ত, আর জাতর্থের দিক থেকে উপজাতিটা জাতিকে অন্তর্ভুক্ত করে। কেন না এটা বোঝো, একটু কি মনে আছে? মানুষ পদের ব্যক্তার্থ কি মনে আছে? মানুষ পদের জাতর্থ হচ্ছে জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, তাহলে দুটা, তাই না? মানুষ পদের জাতত্ব হচ্ছে জৈববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, আর জীবের জাতত্ব হচ্ছে শুধু জৈববৃত্তি। মনে পড়ে? তাহলে এখন দেখো, যেহেতু এইটা জাতত্ব বেশি, তাহলে এটা এই কম ব্যক্তার্থের দিক থেকে এইটা কাকে অন্তর্ভুক্ত করছে? একে অন্তর্ভুক্ত করছে। ঠিক আছে? যদি ধীরে ধীরে পড়ো, বুঝে পড়ো, একেবারেই সহজ। তাহলে আমরা কি বলবো? অবস্থানের দিক থেকে এই দুটা ভিন্ন। সবসময় বলবে জাতি উপজাতি একই না, হ্যাঁ একটা ছাড়া একটা বলবে যে এটা সাপেক্ষ পদ, একটা ছাড়া একটা চলতে পারে না, একটা ছাড়া একটা কোনো অর্থ হয় না। তবে অবস্থানের দিক থেকে ভিন্ন। কেন ভিন্ন? ব্যক্তার্থের দিক থেকে উপজাতি জাতির অন্তর্ভুক্ত, জাতর্থের দিক থেকে জাতি উপজাতির অন্তর্ভুক্ত। কেননা জাতর্থ উপজাতির বেশি, যেমন মানুষের জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর জীবের শুধু জৈববৃত্তি। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা আজকে পড়লাম পরিফেরির যে পাঁচটা বলেছেন, জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। আমরা পড়লাম জাতি কাকে বলে, উপজাতি কাকে বলে। ঠিক আছে? জাস্ট ব্রেনে ফেলে দাও। জাতিটা হচ্ছে বড়, কিসের তুলনায় বড়? উপজাতির তুলনায়। আর উপজাতি হচ্ছে ছোট, কার তুলনায়? জাতির তুলনায়। দুটো পাশাপাশি পড়বো। পড়ার পরে আমরা মাঝখানে লক্ষণ, বিভেদক লক্ষণ আর লক্ষণ কিন্তু একই কথা। বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণটা না পড়ে পিছনের দিকে গিয়ে চলে যাব জাতি উপজাতির সম্পর্কগুলো। সম্পর্ক আমি এখনো শুরু করি নাই, সম্পর্কের যে পয়েন্টসগুলো শুরু করি নাই, এগুলো মৌলিক বৈশিষ্ট্য। তার আগে যে কতগুলো একটা কোশ্চেন দিবে যে জাতি উপজাতির সম্পর্কের আগে, সেটুকু আমি আজকে দেখিয়ে দিলাম। তোমাদের এটা বাড়ির পড়া রইলো। ঠিক আছে? বইয়ের ডিটেলস আছে, তোমরা এভাবে করে লিখবে। পয়েন্টসটাকে মিস যেভাবে দেখিয়ে দিয়েছে 1, 2, 3 করে লিখবে। তো ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।